ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রেদওয়ান আহমেদ। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত রয়েছেন আমাদের সাথে বিএফইউজের সাবেক সভাপতি এম আবদুল্লাহ এবং সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট হাসান মামুন। স্বাগত জানাচ্ছি আপনাদের দুজনকেই সংবাদ সম্প্রসারণে। দিনের বাছাইকৃত সংবাদ নিয়ে আমরা আলোচনা করে থাকি। আজকের প্রধান খবর, অন্যতম খবর, নির্বাচনের দিন বা আগে গণভোটের সুপারিশ ঐকমত্য কমিশনের 270 দিনে অনুমোদনে ব্যর্থ হলে স্বয়ংক্রিয়ভাবে যুক্ত হবে সংবিধানে। জুলাই শরতের বিষয়টি এখানে এসেছে। শুরুতে এম আবদুল্লাহ, একটু আপনার কাছেই আসতে চাই, একটু আপনার কাছে জানতে চাই যে জুলাই শরতের বিষয়ে 270 দিনে অনুমোদনে ব্যর্থ হলে স্বয়ংক্রিয়ভাবে যুক্ত হবে সংবিধানে। তাহলে সাংবিধানিক সংস্কার পরিষদ একটা গঠনের কথা বলেছে, সেটা তাহলে হচ্ছে থাকা বা না থাকার কোনো যৌক্তিকতা কী রকম, আপনার মন্তব্য জানতে চাই। ধন্যবাদ। ডিবিসি নিউজের এই শো যারা দেখছেন এবং ভার্চুয়াল জগতে পরবর্তীতে দেখবেন, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং সহ আলোচক হাসান মামুন এবং আপনাকে শুভেচ্ছা। দেখুন, এটা থাকা না থাকা সংস্কার পরিষদ, এই প্রশ্নটা এভাবে আমার মনে হয় কতটা যৌক্তিকতা আছে সেটার একটা বিষয়। কারণ একটা সময় বেঁধে দেওয়ার একটা বিষয় এসছে। আপনারা জানেন যে এটার নিশ্চয়তা চাচ্ছিল কোন কোন দলগুলো, বিশেষ করে গণ অভ্যুত্থানের নেতৃত্বদানকারী দল সই করছে না এ ধরনের একটি নিশ্চয়তার জন্য। এখন আমরা অটো কখন পাস হবে এটাকে ইস্যু বানানো আমি মনে করি কতটা সঙ্গত সেটা বিবেচনার দাবি রাখে। কারণ যদি আপনি সময় মতো যেখানে ক্ষমতা প্রত্যাশী দল যারা ক্ষমতায়, সম্ভাব্য ক্ষমতায় যাবে বলে আমরা ধারণা করছি, তারা যেহেতু প্রতিশ্রুতি দিচ্ছে তারা ক্ষমতায় যাওয়ার পরে, সরকার গঠন করার পরে অনতিবিলম্বে তারা এই সংস্কারগুলো, প্রতিশ্রুত সংস্কারগুলো তারা করবেন, সংবিধানে অন্তর্ভুক্ত করবেন। এবং তারা আলাদা করে জুলাই সনদের বাইরেও, যদি আমরা ধরে নিই যে এখনো পর্যন্ত যেটা সম্ভাবনার কথা আমরা মনে করছি যে বিএনপি ক্ষমতায় যাবে, বিএনপির পক্ষ থেকে 31 দফা তো আলাদা করে যে দেয়া আছে, তার সাথেও এখানে অনেক সংস্কারের একটা সংগতির জায়গা আছে। তো তাহলে ক্ষমতায় গেলে পরে 9 মাস কিন্তু কম সময় না। যদি সদিচ্ছা থাকে এটা 3 মাস 4 মাসের মধ্যেই এগুলো সংবিধানে অন্তর্ভুক্ত করা সম্ভব, যেহেতু এগুলোর ব্যাপারে অধিকাংশ ক্ষেত্রেই সম্মত হয়েছে বিএনপি। যদি 3 মাস 4 মাসের মধ্যে এগুলো সংবিধান সংশোধনের মাধ্যমে, সেখানে সংবিধান পরিষদের মাধ্যমে যদি এটা হয়ে যায়, তাহলে তো আর অটো সংবিধানের সংযোজনের এই বিষয়টা সেখানে আসে না, প্রাসঙ্গিক থাকে না। এই এই ক্লজটার প্রাসঙ্গিকতাটাই যদি রাজনৈতিক দলগুলো সেটা প্রাসঙ্গিকতাটাই শেষ করে দেয়, তাহলে তো এ নিয়ে এখন বিতর্ক করা বা আমি মনে করি কতটা ঠিক হচ্ছে এটা একটা দিক। আর এটা যদি আমি বলি যে ঐকমত্য কমিশনের জায়গা থেকে যদি বলি, তাদের এটা একটা কৌশল হতে পারে। কারণ তারা যেখানে এত পরিশ্রম করে এতদিন রাত মানে শ্রম দিয়ে তারা একটি সনদ তৈরি করেছে, সেখানে অধিকাংশ দলের স্বাক্ষরও তারা নিতে পেরেছে। সেখানে এক দুটি দল ধরেছে, ধরেন এই নিশ্চয়তার জন্য যে এটি বাস্তবায়ন হবে এই নিশ্চয়তা চায়, সেই জায়গাটাতে তারা কৌশলগত জায়গা থেকে তারা এই নিশ্চয়তাটুকু দিতে চেয়েছে। এটা এটা একটা হচ্ছে যে অন্য অপশন গুলো যখন ফেল করবে তখনকার জন্য এই ক্লজটা প্রযোজ্য। যে আমি একটু গণভোটের বিষয়ে একটু জানতে চাচ্ছিলাম যে বিএনপি সবসময় বলে আসছে যে জাতীয় নির্বাচন যেদিন অনুষ্ঠিত হবে সেদিন গণভোট হোক, অন্যদিকে জামায়াত বলছে না, গণভোট আগে হলে ভালো। এটা নিয়ে আসলে দ্বিমত আছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। আর ঐকমত্য কমিশন বলছে যে হচ্ছে যে কোনো সময় হয় ভোটের দিন কিংবা আগে হতে পারে। এটা সমাধান আসলে কিভাবে হতে পারে? জি এম আবদুল্লাহ, আমি আপনাকেই বলছিলাম। আচ্ছা, ও আচ্ছা, আমি ভাবছিলাম আমাকে ঠিক আছে বলেন আপনি চলে যে এই বিষয়টা তো অনেকদিন ধরে বিতর্ক আছে যে গণভোটটা কখন হবে। এটা এখন এই বলটা ঐকমত্য কমিশন সরকারের দিকে ঠেলে দিয়েছে। সরকার এবং নির্বাচন কমিশন যদি মনে করে আগে করা সম্ভব তাহলে তারা করবে, নাহলে করবে না। এবং সেটা আদৌ সম্ভব কিনা আমি যদি ব্যক্তিগতভাবে আমাকে যদি জিজ্ঞেস করেন যে আপনার দৃষ্টিতে এটা সম্ভব কিনা, আমারও মনে হয় এই সময়ের মধ্যে একটা গণভোট করে তারপরে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন করা, এটা নির্বাচন কমিশন সেভাবে প্রস্তুত নয় বলে আমার মনে হয় আর কি। তো সেই জায়গাটাতে জামাতকেও একটু উদারভাবে হয়তো চিন্তা করতে হবে যে এটার ব্যাপারে পুনর্বিবেচনা করার জন্য।
যদি করা যেত সেটাও খারাপ হতো না, কিন্তু সেটা আদৌ এই যে জায়গায় আমরা এসে দাঁড়িয়েছি তাতে গণভোটটা করে তারপরে জাতীয় নির্বাচনের একটা আলাদা করে করা, সেটা মনে হয় এখন বাস্তবসম্মত না। জি, ধন্যবাদ। হাসান মামুন আমাদের সঙ্গে রয়েছেন। আমি একটু আপনার কাছে আসতে চাই, একটু আপনার কাছে জানতে চাই যে গণভোটে যদি না ভোট বেশি পড়ে তখন আসলে কি হতে পারে? আর আরেকটি বিষয় যে আমাদের অতীতে যেসব গণভোট হয়েছে সেগুলো কি খুব একটা সুখকর ছিল? বিষয়টা তো এমন না মনে হয়। তাহলে কি হতে পারে? আর গণভোট আসলে আপনার একটু মন্তব্য জানতে চাই, কিভাবে হলে ভালো হয়? আচ্ছা, আপনি যেটা বললেন যে এর আগে তো 3বার গণভোট হয়েছে এদেশে। দুইটা এক ধরনের গণভোট আর একটা আরেক ধরনের। আমরা বিস্তারিত বলে সময় নষ্ট হুম, করতে চাই না, আমরা সবাই জানি। তো এই গণভোটের অভিজ্ঞতা কিন্তু খুব সুখকর হয়নি। এক নম্বর হচ্ছে যে সেনা শাসকদের দুটি গণভোট কতটা গ্রহণযোগ্য হয়েছে এ নিয়ে প্রশ্ন আছে। কতটা ভোট পড়েছে, ভোট এত বেশি কেন পড়লো, এসব নিয়ে প্রশ্ন আছে। যাই হোক, সেগুলো বৈধতার জন্য হয়তো প্রয়োজন ছিল, অনিবার্য ছিল। তারপরে যে গণভোট হয়েছে বেগম জিয়ার প্রথম শাসনামলে, সেখানেও কিন্তু পার্টিসিপেশন কম ছিল ভোটারদের, বোধহয় 35%-এর বেশি না। এবং সেটাও সব দল একদিকে ছিল। তারপরেও কিন্তু মানে ওখানে কোনো বিভক্তি ছিল না। তারপরেও গণভোটে পার্টিসিপেশন ছিল না। আমাদের দেশের মানুষ কিন্তু গণভোটে খুব একটা উৎসাহী না, এটা হিস্টোরিক্যালি দেখা গেছে। মানুষ সংসদ নির্বাচনে খুবই উৎসাহী, এমনকি স্থানীয় সরকার নির্বাচনে খুবই উৎসাহী। স্থানীয় সরকার নির্বাচনে অনেক ক্ষেত্রে বেশি উৎসাহী, কারণ স্থানীয় সরকার হচ্ছে তার মানে হাতের কাছে সরকার। সবাইকে সে চেনে এবং হাতের কাছে পায় এবং প্রয়োজনে তার কাছে যায়, স্থানীয় সরকার প্রতিনিধিদের কাছে। এমপি সাহেবকে তো অনেক ক্ষেত্রে পাওয়া যায় না, উনি ঢাকায় থাকেন, তাই না? হুম। তো যাই হোক, গণভোটের ব্যাপারে উৎসাহ কম। এবং এই যে বলা হচ্ছে বিএনপির তরফ থেকে এবং আরো কিছু দল যে একই দিনে গণভোট এবং স্থানীয় সংসদ নির্বাচন হলে ভালো হয়, সেটা বলা হচ্ছে কিন্তু অনেকটা এই কারণে যাতে পার্টিসিপেশনটা বাড়ে। কারণ সংসদ নির্বাচনে যারা আসবে তারা তো গণভোটে পার্টিসিপেট করবে, এটা আশা করা যায়, তাই না? না, ওই আবার ব্যালটে সেদিন ভোট হলে অনেক সময় হতে পারে না যে সাধারণ মানুষ বুঝতে পারবে না যে আসলে কোন ভোট কোনটা হানা ভোট, আবার মানে জাতীয় নির্বাচনের ভোট, এসব তো কিন্তু গুলিয়ে ফেলতে কিন্তু পারে। কিন্তু আমাদের দেশে এই 2-3টা ব্যালটে ভোট দেওয়ার অভিজ্ঞতা মানুষের আছে স্থানীয় নির্বাচনে, তাই না? হুম, হুম, সুতরাং এটা বলার কোনো কারণ নাই যে মানুষ বুঝবে না। মানুষ হয়তো গণভোটে খুব উৎসাহী না, এই জন্যই বলা হচ্ছে যে আলাদা করে গণভোটটা হলে হয়তো পার্টিসিপেশন অনেক কমে যাবে। হুম, হুম। এই না ভোটের কথা বলছিলেন যে না ভোট বেশি পড়ে কিনা, সেটা তো পরের প্রসঙ্গ। প্রথম প্রসঙ্গ হচ্ছে যে যদি আলাদা করে ভোট হয়, একটা তো আছে যে অ্যাডমিনিস্ট্রেটিভ একটা প্রবলেম হতে পারে, যে আমাদের স্থানীয় মানে মানে আমাদের লোকাল গভর্নমেন্ট মানে আহ, স্থানীয় মানে তৃণমূল পর্যায়ে যে প্রতিনিধিরা আছে, হুম। প্রশাসনিক কর্মকর্তারা আছে, তাদেরকে প্রস্তুত হতে হবে, নির্বাচন কমিশনকে আলাদা প্রস্তুতি নিতে হবে, এর জন্য প্রচারণার প্রয়োজন হবে, ব্যয়ের ব্যাপার আছে। তো সেই কারণে একটা তো আছেই, আরেকটা আছে যে ভোটটা কম পড়তে পারে, এবং ভোটটা কম পড়লে কিন্তু প্রশ্নবিদ্ধ হতে পারে গণভোট। যে জি। এখানে তো লোকজন পার্টিসিপেটই করে না, যদি 20% লোক পার্টিসিপেট করে, তাহলে এই যে গণভোট বা এর পেছনে যে এই যে সংস্কার প্রক্রিয়া, এই কষ্টকর যে প্রক্রিয়া এতদিন ধরে চললো, দীর্ঘদিন ধরে 8 মাস, তাই না? এবং সংস্কারের জন্য কিন্তু জাতীয় নির্বাচনও বিলম্বিত হলো। শেষে দেখা গেল যে এই নির্বাচনটা ভালো হলো না, এবং এর প্রতিপক্ষ প্রচার চালালো যে এটা একটা তামাশা হয়েছে, এইরকম একটা আশঙ্কা আছে। আর এই যে আপনি যেটা বললেন যে না ভোট কম পড়বে, এটা কিন্তু মনে হয় না। কারণ মানে ক্ষমতাচ্যুত পক্ষের যারা ভোটার আছে, তারা কিন্তু এই ভোটটাকে বানচাল করার জন্য ব্যাপকভাবে না ভোট দিতে পারে। এমনকি এই যে বিএনপির উপর যে চাপাচাপি হচ্ছে বলে মনে হয় অন্যান্য তরফ থেকে, যে বিএনপিকে রাজি করাতে নোট অফ ডিসেন্ট পরিহার করে গণভোটে যাওয়া, এই আজকে কিন্তু সালাউদ্দিন সাহেবের বক্তব্যে এটা খুব এসছে যে বিএনপি একটা চাপের মুখে আছে মনে হচ্ছে। এবং রাজনীতিতে এই আলোচনা আছে যে বিএনপিকে বেশি সংস্কারে রাজি করানোর একটা চেষ্টা চলছে। গোটা প্রক্রিয়াতেই নাকি এটা ছিল, কারণ ধরে নেওয়া হচ্ছে যে বিএনপি ক্ষমতায় আসবে যদি ভোট হয়। তো এই কারণে কিন্তু বিএনপির যারা মানে একেবারে অনুগত ভোটার, তারা কিন্তু বিরক্ত হয়ে না ভোট দিতে পারে, এরকম একটা আশঙ্কা আছে। জি, এমনও আশঙ্কা রয়েছে। আমরা আসলে রাজনৈতিক দলগুলো ধরে একটু আমরা আলোচনা করতে চাই। একটা বিরতিতে আমাদের যেতে হবে। বিরতির পর ফিরে এসে আবারও আপনাদের দুজনের সঙ্গে আলোচনা করতে চাই।
সংবাদ সম্প্রসারণে একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি সংবাদ সম্প্রসারণে। আজ আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত রয়েছেন বিএফইউজের সাবেক সভাপতি এম আবদুল্লাহ এবং সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট হাসান মামুন। দুজনকেই স্বাগত জানাচ্ছি বিরতির পর। আমরা জাতীয় ঐক্যমত্য কমিশনের সুপারিশ নিয়ে আলোচনা করছিলাম। একটু রাজনৈতিক দলগুলোকে ধরে ধরে আলোচনা করতে চাই। শুরুতেই এম আবদুল্লাহ, একটু আপনার কাছে জানতে চাই, বিএনপি কিন্তু এই সুপারিশে বলছে যে তারা অনৈক্যই দেখছে বেশি ঐক্যের থেকে। উদাহরণ হিসেবে বলা যায় যে সাংবিধানিক সংস্কার পরিষদ নতুন একটা বিষয়, গণভোট, এছাড়া বিএনপির তো আপত্তি তো আরও কিছু ছিলই। তো সেই সব বিষয় আসলে কি বলবেন, যেটা অনৈক্য না ঐক্য, কি হচ্ছে আসলে? না, অনৈক্যের জায়গা তো বলতেই হবে সেটা, কারণ গুরুত্বপূর্ণ অনেকগুলো ইস্যুতে, যেমন বিএনপির সবচেয়ে গুরুতর আপত্তির জায়গা হচ্ছে যে রাজনৈতিক দলের প্রধানমন্ত্রী সরকার প্রধান হতে পারবেন না। এই জায়গাটাতে বিএনপির অবস্থান তো খুব শক্তভাবে বিএনপি অবস্থান নিয়েছে। তারপরে উচ্চকক্ষে পিআর এর ব্যাপারে তারা তো দুই কক্ষে পিআর এর জায়গায় জামাত এখনো থাকলেও শেষ পর্যন্ত উচ্চকক্ষে পিআর এর মধ্যে অনেকে একটা সমঝোতার জায়গা খুঁজছিলেন, কিন্তু সেখানেও বিএনপির অবস্থান হচ্ছে যে সেটা হতে হবে যেভাবে আসনের যে যে যত আসন পাবে তার অনুপাতে হতে হবে। কিন্তু অন্য সব দলের অবস্থান হচ্ছে যে ভোটের অনুপাতে হবে, ভোট যে যত পার্সেন্ট ভোট পাবে তার অনুপাতে উচ্চকক্ষ হবে। এই জায়গাটাতে একটা ডিফারেন্স কিন্তু অনেক বড়। তারপর এর বাইরেও বিএনপির যে যে বিষয়গুলোতে অন্তত পক্ষে 9টি বিষয়ে বিএনপির সংবিধান সংশোধনের জায়গাতে অন্তত 9টি বিষয়ে বিএনপির নোট অফ ডিসেন্ট আছে। তো এগুলো সমাধান করা ছাড়া সত্যিকার অর্থে এটা কতটুকু সুফল এই সনদ দেবে, এটার একটা সংশয়ের জায়গা আছে। সে কারণেই এনসিপি সহ অন্য দলগুলো এখনই এই জোর জবরদস্তি বলুক বিএনপি আর যাই বলুক একটা চাপে রাখার চেষ্টা করছে, বা ঐক্যমত্য কমিশনকেও চাপে রেখে শেষ পর্যন্ত এভাবেই প্রস্তাবনাটা তারা এনেছে। কিন্তু আমরা যদি দেখি জামাতের পক্ষ থেকেও কিন্তু বেশ কিছু বিষয়ে নোট অফ ডিসেন্ট আছে, কিন্তু সেটা সেভাবে আলোচনা আসে নাই। জামাতও বেশ কয়েকটি বিষয়ে আপনারা দেখেছেন যে তাদের দ্বিমত পোষণ করেছে। তো এগুলো নিয়ে এতগুলো দ্বিমত নিয়েও শেষ পর্যন্ত আমি বলবো যে ঐক্যমত্য কমিশন এমন অনেকগুলো বিষয় আছে যেগুলোতে ঐক্যমত্যে পৌঁছেছে, সেটাও কম অর্জন নয়। আমি মনে করি বাংলাদেশের ইতিহাসে যেখানে গত 50 বছরে বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থায় যে দুর্বলতার দিকগুলো ছিল, যে ভঙ্গুর নির্বাচনী ব্যবস্থা, সেই জায়গাটাতে বাকি যেসব বিষয়ে ঐক্যমত্যে পৌঁছেছে সেগুলো বাস্তবায়ন হলেও অনেকখানি অগ্রগতি হবে। তাছাড়া বিএনপি যেসব বিষয়ে সংবিধানের ঐক্যমত্যে পৌঁছেছে সেগুলো যদি শেষ পর্যন্ত বাস্তবায়ন করে ক্ষমতায় গিয়ে, তাহলে পরেও আমাদের মনে করি যে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের পথ যে রুদ্ধ হয়ে গিয়েছিল, যে মূলত আমাদের সংকটটা কোথায়, সংকটটা হচ্ছে যে 5 বছর অন্তর যে আমরা ক্ষমতার শান্তিপূর্ণ পালাবদল, সেটা শান্তিপূর্ণ উপায়ে যে নির্বাচনের মধ্য দিয়ে যে ক্ষমতার পালাবদল হয়, সেই পথটা রুদ্ধ করে দিয়েছিলেন শেখ হাসিনা। সেই জায়গাতে যদি ফেরা যায় তাহলে জবাবদিহিতা সরকারগুলো অতটা বেপরোয়া হবে না, দুর্বিনীত হবে না, তারপরে স্বৈর শাসকে রূপান্তরিত হবে না, ফ্যাসিবাদী শাসকের রূপ নেবে না। এই জায়গাগুলো যদি নিশ্চিত করা যায় তাহলে আমাদের সংকটের জায়গাটা, রাজনৈতিক সংকটের জায়গাটা অনেকখানি উত্তরণ ঘটার সুযোগ থাকবে। জি, সংকটের জায়গাটা কমে আসবে কিংবা থাকবে না এই সংকটগুলো যদি মোকাবেলা করা যায়। আপনার কাছে একটু এনসিপির বিষয়ে জানতে চাই। এনসিপি কাল সনদের বিষয়ে সিদ্ধান্ত দেবে, তাদের দলের পক্ষ থেকে বলা হয়েছে। এনসিপির বিষয়ে আসলে বিষয়টি কিভাবে দেখছেন? এনসিপির একজন নেতা, আমি সর্বশেষ যেটা দেখলাম অনলাইনে নিউজে, এনসিপির এক নেতা তো স্বাগত জানিয়েছে আজকে সর্বশেষ যেটা প্রস্তাবনা সুপারিশ জমা দিয়েছে, এটাকে স্বাগত জানিয়ে তারা ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছে। তো আমরা আশা করছি হয়তো কালকে আনুষ্ঠানিকভাবে তারা সনদের স্বাক্ষরের কথা জানান দিবে। এটাই আমি তাদের যে প্রতিক্রিয়া দেখলাম তাতে মনে হচ্ছে যে তারা সনদের স্বাক্ষর করতে যাচ্ছে। জি, ধন্যবাদ আপনাকে। হাসান মামুন, একটু আপনার কাছে আসতে চাই। আপনার কাছে একটু একই বিষয়ে জানতে চাই যে বিএনপি বলছে যে এটা আসলে অনৈক্যই তারা বেশি দেখছে, আসলে ঐক্য বেশি দেখছে না। বাস্তবতা আসলে তাই বলে, কারণ রাজনৈতিক দলগুলো এখন আসলে পুরোপুরি একমত হতে পারেনি নানান বিষয়ে। এই প্রসঙ্গে আসলে কি বলবেন আপনি? আচ্ছা, সালাউদ্দিন সাহেব কিন্তু আজকে একটা কথা বলেছেন, নানা বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন, ক্ষোভ প্রকাশ পেয়েছে তার বক্তব্য। উনি এই কথাই বলেছেন, বিশেষ করে নোট অফ ডিসেন্ট নিয়ে, রাইট, যে পরিহার করা হচ্ছে এই ব্যাপারে ক্ষোভ জানিয়েছেন উনি।
যথেষ্ট ক্ষোভের সাথেই বলেছেন যে এটা তো ঠিক হচ্ছে না, তাই না? জি। এবং সিদ্ধান্ত ছিল যে নোট অফ ডিসেন্ট থাকবে, যারা ম্যান্ডেট পাবে তারা ক্ষমতায় গিয়ে সেইভাবে বাস্তবায়ন করবে, সেই অধিকার থাকবে। কিন্তু ঐকমত্য কমিশন সর্বশেষ যে সুপারিশ দিয়েছে তাতে এই বিষয়টা পরিহার করা হচ্ছে এবং মানে একটা প্যাকেজ আকারে প্রশ্নটা উত্থাপন করা হচ্ছে জনগণের কাছে। এবং এটা যদি পাশ হয়ে যায়, অর্থাৎ হা ভোটে জয়যুক্ত হয়, তাহলে এটা এক ধরনের সংকট তৈরি করতে পারে বলে বিএনপি মনে করছে। কারণ বিএনপি তো অনেক বিষয়ে একমত না, পুরো একমত না, যদিও সিদ্ধান্ত হয়েছে তার ভিন্ন মত আছে। যেমন আবদুল্লাহ ভাই বলছিলেন যে জামায়াতেরও কিন্তু ভিন্ন মত আছে, শুধু জামায়াত না, ছোট বেশ কিছু দলেরও কিন্তু অনেক বিষয়ে ভিন্ন মত আছে। তো এখানে আমি আবদুল্লাহ ভাইয়ের সঙ্গে একমত হয়ে একটা কথা বলবো, যে যেসব বিষয়ে মানে সর্বাংশে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে সেগুলোর বাস্তবায়নে তো কোনো সমস্যা নাই। এমনকি আশু বাস্তবায়নযোগ্য বেশ কিছু সুপারিশ আছে, কিন্তু এগুলো আলাদা করে, যেগুলো গণভোটে তোলা হবে না, যেগুলো সরকার নিজেই বাস্তবায়ন করতে পারে, এমনকি এই সরকার, যেগুলো পরবর্তী সরকার লাগবে না, সংসদ লাগবে না। আর হচ্ছে যে এই মানে আপনি কি বলছিলেন প্রশ্নটা? যে না, আমি সেটাই বলছি যে বিএনপি আসলে অনৈক্যই বেশি দেখছে, মানে ঐক্য তারা দেখছে হ্যাঁ, না। হ্যাঁ, মানে হ্যাঁ, রাজনৈতিক দলগুলো তো মানে একই সুরে কেউ কথা বলছে না, না, যদিও এটা একই, গণতন্ত্রের সৌন্দর্য, কিন্তু হ্যাঁ, এবং সমাধানটা কোথায় আসলে? আচ্ছা, আমি একটু বলতে চাই যে এই যে ঐকমত্য প্রতিষ্ঠার যে চেষ্টা বা যে প্রকল্প, এটা কিন্তু খুব বাস্তবসম্মত না। কারণ রাজনৈতিক দলগুলোর মধ্যে যেটা আপনি বললেন যে মতানৈক্য থাকবে, এটাই স্বাভাবিক। হুম। মতানৈক্য থাকার জন্যই কিন্তু এই যে বিরোধী দল, এক রাইট। এক দল থেকে আরেক দল আলাদা। এমনকি আমরা তো দেখলাম যে জুলাই অভ্যুত্থানের পর থেকে দীর্ঘ সময় এনসিপি জামায়াত পরস্পরের কাছাকাছি ছিল, সংস্কার প্রশ্নে বিশেষ করে, কর্মসূচিতে, আন্দোলনেও ছিল এক অর্থে। কিন্তু দেখা গেল যে জুলাই সনদ স্বাক্ষর নিয়ে তাদের মধ্যে একটা বড় রকম বিভক্তি হয়েছে এবং তিক্ত তর্ক বিতর্ক এখনো কিন্তু চলছে। যাই হোক, আজকে যে খবর আছে সবশেষ, যে জুলাই সনদে তারাও বোধহয় স্বাক্ষর করবে, এনসিপি। তো এটা একটা অগ্রগতি, কারণ জুলাই সনদটা তারাই বেশি করে চাচ্ছিল, জুলাই ঘোষণাপত্রও তারা বেশি করে চাচ্ছিল। এই দুইটার ব্যাপারে কিন্তু তারা মনক্ষুণ্ণ হয়েছিল শুরুর দিকে, পরে যোগদান করেছে। যাই হোক, আমরা আশা করি যে তারা এই প্রক্রিয়াতে জয়েন করবে। এবং আমার মনে হয় যে যে নতুন করে একটু মতানৈক্য সৃষ্টি হয়েছে রাজনৈতিক অঙ্গনে এই যে সর্বশেষ সুপারিশ ঘিরে, সেগুলোর মানে অপনোদনের জন্য, সেগুলো নিষ্পত্তির জন্য কিন্তু আবার নতুন করে মনে হয় কয়েকদিন একটু বৈঠক করতে হবে বা কথাবার্তা চালাচালি করতে হবে, যেটা সালাউদ্দিন সাহেবও বলেছেন এবং কোনো কোনো রাজনৈতিক বিশ্লেষক আজকে দেখলাম যে টেলিভিশনে বলছেন যে এটা ঘিরেও একটু আলোচনার প্রয়োজন হতে পারে। কারণ কখন গণভোট হবে এবং গণভোটে প্রশ্নটা কিভাবে উত্থাপন করা হবে। তারপর হচ্ছে যে এই সংসদে এই যে 9 মাসের মধ্যে যে বাস্তবায়ন, 9 মাস দীর্ঘ সময়, 9 মাস প্রয়োজন নাই আসলে, যদি ঐকমত্য থাকে। আরেকটা হলো যে একেবারে 9 মাসের মধ্যে সিদ্ধান্ত না হলে অটোমেটিক বাস্তবায়ন হয়ে যাবে, জি, এটা কি হ্যাঁ, মানে ভাষাতেই হবে কি? সাংবিধানিক সংস্কার পরিষদের যে বিষয়টি, মানে সাংবিধানিক সংস্কার পরিষদের, হ্যাঁ, হ্যাঁ। সাংবিধানিক সংস্কার পরিষদ হিসেবে সংসদ সদস্যরা প্রথমে কাজ করবেন, পরে সংস্কার কাজ হয়ে গেলে এটা নিয়মিত সংসদ হয়ে যাবে, এটা হতে পারে। হুম। কিন্তু আমি মনে করি কি, সবকিছুর ভিত্তিতে আছে হচ্ছে ম্যান্ডেট। যে নির্বাচনটা সামনে হতে যাচ্ছে সেই নির্বাচন, মানে গণভোটের কথা বলছি না, আমি সংসদ নির্বাচনের হুম। কথা হুম। বলছি, হুম। সেটা কিন্তু মানসম্মত হতে হবে। এটা যদি মানসম্মত না হয় এবং নিয়ে যদি বিতর্ক থাকে, বিশেষ করে রাজনৈতিক প্রতিপক্ষ, ক্ষমতাচ্যুত প্রতিপক্ষ, তারা যদি এটা নিয়ে ক্যাম্পেইন করতে পারে এবং আন্তর্জাতিক সম্প্রদায়কেও বিভ্রান্ত করতে পারে, তাহলে কিন্তু আমরা গণপরিষদ করি, সংবিধান সংস্কার পরিষদ করি, আর জাতীয় সংসদ করি, এটা কিন্তু খুব একটা মানে কি বলা যায়, খুব একটা সহজসাধ্য কাজ হবে না, এবং সংস্কারগুলোও জনগণের মধ্যে দৃঢ়ভাবে কিন্তু সমর্থন পাবে না। আর হচ্ছে যে আমার মনে হয় যে এই গণভোটকে ঘিরে বা সংস্কারকে ঘিরে জাতীয় নির্বাচন নিয়ে যে সংশয় বাজারে আছে, সেটা যাতে বেড়ে না ওঠে এবং মানুষের মধ্যে যাতে আস্থার মনোভাব কমে না যায়, যে আস্থা ইতোমধ্যে কিছুটা তৈরি হয়েছে, বিশেষ করে লন্ডন বৈঠকের পর ডক্টর ইউনূস এবং তারেক রহমান সাহেবের একটা কিন্তু আস্থার পরিবেশ তৈরি হয়েছিল ভোট নিয়ে, মানে জাতীয় নির্বাচন নিয়ে। আমি গ্রামগঞ্জেও দেখেছি যে মানুষের মধ্যে প্রশ্ন যে নির্বাচন শেষ পর্যন্ত হবে কিনা, টাইমলি হবে কিনা, নাকি আরো পিছিয়ে যাবে, এইসব ব্যাপার কিন্তু আছে। কারণ বিএনপির তরফ থেকে বলা হচ্ছে, ফখরুল ইসলাম আলমগীর সাহেব সেদিনও বলেছেন যে একটা মহল এখনো নির্বাচন পিছিয়ে দিতে চাচ্ছে। এই যে মানে জুলাই সনদ ঘিরে সর্বশেষ যেটা হলো আজকে, যেটা বলা, আপনিও বলছেন যে মতানৈক্য বেড়েছে কিনা, তো এই কথাগুলো যদি বাজারে বেশি করে আসতে থাকে তাহলে কিন্তু
জাতীয় নির্বাচন, যেটা আমাদের মূল লক্ষ্য, আপাতত মূল লক্ষ্য, আমাদের তো সংস্কারের লক্ষ্য আছেই, নির্বাচন হয়ে যাওয়ার পরও সংস্কার করতে হবে। এমনকি জুলাই সনদের ভিত্তিতে সংস্কার হলেও কিন্তু সংস্কারের প্রয়োজন থেকে যাবে। আমাদের তো আরো সংস্কার প্রয়োজন, যেটা আলী রিয়াজ সাহেব আজকে বলেছেন জি, যে এটা একটি চলমান প্রক্রিয়া আসলে, মানে সংস্কারের বিষয় কিংবা সংশ্লিষ্ট বিষয় যদি আলোচনা করা যায় তাহলে আসলে অনেক সময়ের প্রয়োজন। আপনাদের জাতীয় এখানে আমি যেটা বলতে চাই, জাতীয় নির্বাচনের সাথেও যদি গণভোট হয় সেখানেও একেবারে যে জটিলতা নেই কিন্তু তা কিন্তু নয়। আপনি দেখবেন যে একটা জাতীয় নির্বাচন কিন্তু একটা মানে সময় স্বল্পতার কারণে আসলে বিস্তারিত আলোচনা করা গেল না। নিশ্চয়ই আমরা পরবর্তীতে সংশ্লিষ্ট বিষয় নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। ধন্যবাদ আপনাদের দুজনকে। সংবাদ সম্প্রসারণ এই ছিল এখনকার মতো, সঙ্গেই থাকুন।